চার সদস্যের এক পরিবার। গোপাল, তার স্ত্রী মিনতি, আর এক মেয়ে পারু ও ছেলে জয় গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে। তাদের কারোর মাথায় রয়েছে মস্ত বড় ছুরি, তাতে খাবারের দ্রব্য সামগ্রী রাখা, আবার কারোর হাতে কাপড়ের পোটলা। তাদের দেখে মনে হচ্ছে তারা নিজেদের বাসস্থান পরিবর্তন করছে। আচ্ছা বাবা, তোমার হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হলো? হঠাৎ কেমন নিজেদের গ্রাম ছেড়ে অচেনা জায়গায় জমি কিনলে? আগে আমাদের গন্তব্যস্থানে চল, তাহলেই সব বুঝতে পারবি। এত কম দামে এতখানি জমি, একটা বাড়ি, এত কিছু কি পাওয়া সম্ভব নাকি বল? আর গ্রামের কথা বলছিস, কোন গ্রাম? ওই গ্রাম তো কোনোদিন আমাদের ছিলই না। হয়েছে হয়েছে, সন্ধ্যা নেমে এলো। এখন দ্রুত পা চালিয়ে চলো তো দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তারা গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে একটা সময় একটা ভাঙাচোরা নড়বড়ে বাড়ির সামনে উপস্থিত হয়। বাড়ির পেছনে বিশাল একটা তেঁতুল গাছ। গাছে তেঁতুলে ঝুমঝুম করছে। গাছটি দেখে যা বোঝা যাচ্ছে, গাছটি অনেক পুরনো। ইটের তৈরি একতলা একটা বাড়ি। বর্তমানে বাড়ির অবস্থা অনেকটাই যেন খারাপ হয়ে গেছে। আশেপাশে দেওয়ালগুলো লতাপাতা আর আগাছায় ভর্তি। জায়গা জায়গা থেকে বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। বাবা, দেখো না, বাড়িটা দেখেই কেমন যেন ভুতুড়ে লাগছে। আমরা কি এ বাড়িতে থাকবো? আমি যেমনটা মনে করেছিলাম, বাড়িটা তো তার থেকেও পুরনো। যাই হোক, ভেতরে চল। না বাবা, এখন এ বাড়িতে ঢোকা ঠিক হবে না। কালকে দিনের বেলায় আমরা সব বাড়ি পরিষ্কার করে তারপরে এখানে আসা যাবে। হ্যাঁ গো, আমারও কেমন যেন ঠিক মন টানছে না বাড়িটাতে। এমন ভগ্ন প্রায় পুরনো বাড়ি, বলা যায় না ভেতরে তো কোনো বিষাক্ত প্রাণীও থাকতে পারে। তার চেয়ে বরং চলো আমরা আজকের রাতটা কোনোভাবে এদিক সেদিক করে কাটিয়ে নিই। কাল সকালবেলা বাড়িটাকে পরিষ্কার করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এখন চল, গ্রামের ভেতরে গিয়ে দেখি যদি কোথাও আশ্রয় পাওয়া যায়। গোপালের কথা বলবার সাথে সাথে একটা কালো ছায়া এসে পারুর শরীরে প্রবেশ করে, আর পারু তার হাতে থাকা প্রিয় পুতুলটা মাটিতে ফেলে রেখে ঘরের ভেতরে চলে যায়। এই পারু, পারু, কোথায় যাচ্ছিস তুই? ওরে যাসনি, ওদিকে যাসনি। পারু মা, পারু মা, কোথায় গেলি? এদিকে আয়, যাসনি ওদিকে মা। পারুকে দেখে মনে হচ্ছিল পারু কোনো এক অজানা শক্তির টানে দ্রুত গতিতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। সে কারোর কোনো কথাতেই কোনো পরোয়া করছে না। পারুর পরিবারের বাকি সদস্যরা আর কোনো উপায় না দেখে বাড়ির মধ্যে প্রবেশ করে। তারপর চারপাশের পরিবেশ দেখে তাদের চোখ যেন কপালে উঠে যায়। বাড়ির বাইরেটা দেখে ভগ্নস্তূপ মনে হলেও বাড়ির ভেতরটা জাঁকজমক আর পরিপাটি। কোথাও এক ফোঁটা ময়লা নেই। ঘরের মধ্যে সব রাজকীয় আসবাবপত্র দ্বারা সজ্জিত। আরে, এটা কি? দেখো বাড়ির পরিবেশটা। বাইরে থেকে কেউ দেখলে কল্পনাও করতে পারবে না বাড়ির ভেতরটা এত সুন্দর হতে পারে। সত্যি, আমারও তো বিশ্বাস হচ্ছে না যে বাড়ির ভেতরটা এত সুন্দর। সবাই বাড়ির ভেতরে এমন একটা পরিবেশ দেখে আনন্দে ভেসে যাচ্ছিল। হঠাৎ তাদের চোখ পড়ে তাদের ছোট মেয়ে পারুর দিকে। পারু জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বড় তেঁতুল গাছটার দিকে তাকিয়ে আছে। পারু, এই পারু, তুই ওখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। পারু কোনো কথা না বলে পাশের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সবাই হঠাৎ পারুর এমন আচরণে হতাশ হয়ে যায়। মা, এখানে আসবার পর থেকে দেখেছো পারু কেমন যেন একটা হয়ে গেছে। পারু না, কেমন যেন করছে একটা। আরে ও কিছু না, নতুন জায়গা তো, আর অনেকটা পথ হেঁটে এসেছে, তাই হয়তো বা একটু এমন করছে।
জয়, তুই যা, পারুর পাশের কামরায় গিয়ে শুয়ে পড়। আমি আর তোর মা আজকে এইখানে এই সোফা দিয়ে ঘুমাবো, বুঝলি? পারু ঘরের জানালা দিয়ে বাইরে তেঁতুল গাছটার দিকে তাকিয়ে আছে। তেঁতুল গাছের ডালে একটা সাদা কাপড় পরা অবয়ব তার দিকে তাকিয়ে আছে। আর পারু তার প্রিয় পুতুলটাকে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। হঠাৎ জয় পারুর ঘরে প্রবেশ করতেই পারুর প্রিয় পুতুলটার মাথা গড়াতে গড়াতে জয়ের পায়ের কাছে এসে থামে। জয় পুতুলের মাথাটা তুলে হাতে নেয়। বাবা, আমার নবিতা পড়ে যাবে, আমার নবিতাকে এনে দাও। ভাই, আমার নবিতাকে এনে দে, আমার নবিতা পড়ে গেল। মা, এখন আমরা ভেতরে গেলে আমরাও পুড়ে যাব তো। কালকে আমি তোমাকে আরো ভালো আর অনেক সুন্দর পুতুল কিনে এনে দেব, কেমন? মা, আমার অন্য পুতুল চাই না, আমার নবিতাকেই চাই। আমাকে তুমি নবিতা এনে দাও, এনে দাও নবিতা। নবিতা। তোর বুঝি খুব ভয় করছিল নবিতা? ভয় নেই, আমি আছি তো, তোর কিছুই হবে না। জয় বাবা, তুই কেন গিয়েছিলি ওই ঘরে? দেখ না ঘরটার কি অবস্থা, আমাদের কত চিন্তা হচ্ছিল জানিস? দেখো না মা, পুতুলটা পারুর কত প্রিয়। ওকে পুতুল কেন বলছো? ও পুতুল না, ও আমার নবিতা, ও আমার জান। জয় তার বোনের দিকে তাকিয়ে দেখে তার বোন তার প্রিয় পুতুলটা দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে, আর বাইরে কিসের দিকে যেন তাকিয়ে আছে। জয়ের আর একটুও বুঝতে বাকি থাকলো না যে তার বোনের ওপরে কোনো খারাপ শক্তির প্রভাব পড়েছে। জয় চুপি চুপি সেই ঘর থেকে বের হয়ে যেতেই পারু পেছন ফিরে তাকায়। পারু চোখ দুটো লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে তার চোখে যেন রক্ত জমাট বেঁধেছে। তার চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। হঠাৎ তার দেহ থেকে একটা কালো ছায়া বের হয়ে তেঁতুল গাছের কাছে গিয়ে মিশে যায়, আর পারু বিছানাতে লুটিয়ে পড়ে। মা, বাবা, তোমরা ওঠো তাড়াতাড়ি, সর্বনাশ হয়ে গেছে। কি রে বাবা, কি হয়েছে? এত রাতে ডাকলি কেন? পারুর কিছু একটা হয়েছে মা। আমি পারুর ঘরে গিয়ে দেখি যে পারু দাঁত দিয়ে টেনে টেনে তার শখের পুতুলটা ছিঁড়ছে। এই দেখো, পুতুলের মাথাটা আমার হাতে। তুই কি বলছিস এই সব? পারুল এমনটা কেন করবে? মা, আমার মনে হয় পারুর শরীরে কোনো অশুভ শক্তি ভর করেছে মা। চল তো বাবা গিয়ে দেখি। আরে, পারু তো ঘুমিয়ে আছে। পারু, পারু, এই পারু, ওঠ তো মা। হঠাৎ সেই কালো ছায়া তেঁতুল গাছ থেকে এসে পারুর শরীরে প্রবেশ করতেই পারু জেগে ওঠে। সে শূন্যে ভেসে ওঠে, তার চোখ দুটো লাল হয়ে ওঠে, মনে হয় যেন তার চোখ দিয়ে রক্ত ছুটে পড়ছে। এই সব দৃশ্য দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। কে তুমি? আমার মেয়েকে ছেড়ে দাও। কি ক্ষতি করেছে আমার মেয়ে তোমার? আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি অনেক বছর ধরে মানব শরীরের অপেক্ষা করছিলাম, আজ তা পেয়েছি। আমাকে আমার বদলা নিতে হবে, আমাকে তোমরা সাহায্য করো। বদলা? কিসের বদলা? আরে এই সুন্দরী ময়না, কোথায় যাচ্ছ? একটু এদিকে এসো না। আরে এত লেখাপড়া করে কি হবে? জমিদার বাড়ির বউ হয়ে যাও একদিনের জন্য, যা চাইবে তাই পাবে। তোর বাবা মা তোকে ভদ্রতা শেখায়নি? জানোয়ার একটা। কি?
তোর এত বড় সাহস! তবে রে। এই বলে নগেন পাশে থাকা একটা ডাল উঠিয়ে নিয়ে মল্লিকার মাথায় জোরে একটা আঘাত করে, আর মল্লিকা সেখানেই মারা যায়। আরে, এটা কি হলো? মরে গেল নাকি? হ্যাঁ। তারপর তারপর কি হয়েছিল? আমার বাবা মা কোনোভাবে জানতে পেরে যায় যে ওই নগেন আমাকে মেরেছে। সেই জন্য ওই নগেন তার দলবল সাথে করে নিয়ে এসে আমার পুরো পরিবারকে এই গাছের সাথে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দেয়। সেদিন থেকে আমি বদলা নেওয়ার জন্য অপেক্ষা করছি, কিন্তু আমার পরিবারের জন্য উপযুক্ত শরীর না পাওয়ার কারণে আমার বদলা আজও পূরণ হয়নি। কিন্তু শুধু আমরাই কেন, আমরা বাদেও তো অনেক লোক আছে। তোমরা আমাদেরকে ছেড়ে দাও। 2 বছর অপেক্ষা করার পর আজ আমি একটা উপযুক্ত শরীর পেয়েছি। তোমাদের ছাড়া আমাদের বদলা কিছুতেই পূরণ হবে না। বেশ, আমরা তোমাদের সাহায্য করব। বলো বলো, আমরা কি করে তোমাদের সাহায্য করব? ওই জমিদার বাড়ি খুব শক্তিশালী মন্ত্র দিয়ে ঘিরে রাখা, যে কারণে আমরা কোনো অশরীরী সেই বাড়ির আশেপাশে প্রবেশ করতে পারি না। তোমাদের জমিদার বাড়ির চারপাশে 4টে তাবিজ তুলে ফেলতে হবে, তাহলে আমরা ভিতরে প্রবেশ করে আমাদের বদলা নিতে পারবো। কিন্তু ওই মাদুলিগুলো আছে কোথায়? জমিদার বাড়ির চারপাশে 4টে নারিকেল গাছের নিচে 4টে তাবিজ রাখা আছে। তোরা ওই তাবিজ তুলে দিলেই হবে। আচ্ছা, ঠিক আছে, তবে তাই হবে। আমি এখনই গিয়ে সেই তাবিজটা তুলে ফেলছি। জয় একটা কোদাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে জমিদার বাড়িতে চলে যায়। আরে আরে, ওই তো একটা নারকেল গাছ দেখা যাচ্ছে। যাই, ওই গাছটার নিচেই খুঁড়ে দেখি কিছু পাই কিনা। এরপরে জয় কোদাল দিয়ে গাছের গোড়ায় খুঁড়তে থাকে। আরে, এটা কি? এই তো পেয়ে গেছি তাবিজটা। যাই, বাকি গাছের নিচ থেকে তাবিজগুলো খুঁড়ে ফেলি। এরপর জয় একটা একটা করে গাছের নিচ খুঁড়ে তাবিজ উঠিয়ে ফেলতেই সেখানে একটা বন্দুক হাতে করে নগেন চলে আসে। এই কে রে তুই? দাঁড়া, না হলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। নগেনের কথা শুনে জয় দাঁড়িয়ে পড়ে, আর একটা কালো ছায়া এসে জয়ের শরীরে প্রবেশ করে। এইদিকে ঘোর। কে তুই? কেন এসেছিস এখানে? হ্যাঁ। জয় নগেনের দিকে ঘুরতেই নগেন জয়ের বীভৎস চেহারা দেখে পড়ে গিয়ে তার হাত থেকে বন্দুকটি দূরে ছিটকে পড়ে। কে তুই? কে তুই? কেন এখানে এসেছিস? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। মল্লিকা, মল্লিকা, তুই আমাকে ছেড়ে দে। মল্লিকা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে রে। ওরে বাবা! তুই আমাকে মেরেছিস, আমার পুরো পরিবারকে জ্বালিয়ে দিয়েছিস। তোকে তো মরতেই হবে, মরতেই হবে তোকে। মল্লিকা তার শক্তির মাধ্যমে নগেনের গায়ে আগুন লাগিয়ে দেয়। নগেন এদিক ওদিকে ছোটাছুটি করতে থাকে। নগেনের মৃত্যুর সাথে সাথে সব আত্মারা মুক্তি পায়, আর গোপাল তার পরিবার নিয়ে সেই বাড়িতে বসবাস করতে থাকে।